সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। প্রতিদিনের মতো এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। আজ 17ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী। রাষ্ট্রীয়ভাবে এই দিনটিকে পালন করা হয়ে থাকে জাতীয় শিশু দিবস হিসেবে। 1920 সালের আজকের দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পিতার নাম শেখ লুৎফুর রহমান এবং মাতার নাম সায়রা খাতুন। ছোটবেলায় তাকে আদর করে খোকা বলে ডাকা হতো। পরবর্তীতে এই খোকাই হয়ে ওঠেন বাংলার নিপীড়িত নির্যাতিত মানুষের আস্থা এবং ভরসার জায়গা। আজকের দিনে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে শুরু করছি আজকের আয়োজন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত লিভার ক্যান্সারে আক্রান্ত। করোনার মধ্যে 1.5 বছর আগে এই মরণবিধি সম্পর্কে জানতে পেরেছিলেন তিনি। তবে তার ক্যান্সার আক্রান্তের বিষয়টি পারিবারিকভাবে গোপন রাখা হয়েছিল। বর্তমানে ভাই বোনদের চেষ্টাতে চলছে মুহিতের চিকিৎসা। চিকিৎসকরা বলছেন, সাবেক এই অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তবে সাবেক অর্থমন্ত্রী মুহিত শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও তার মানসিক অবস্থা বেশ শক্তিশালী। শারীরিক অসুস্থতা ও দুর্বলতা সত্ত্বেও সোমবার জন্মভূমি সিলেটে আসেন আবুল মাল আব্দুল মুহিত। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি বুধবার নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং বক্তব্য রাখেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে। ওই দিন সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে তাকে গুণীশ্রেষ্ঠ সম্মাননা দেওয়া হয় এবং বিরল এই সম্মাননা পেয়ে অভিভূত হন তিনি। সম্মাননা অনুষ্ঠানে স্মৃতিকাতর হয়ে অনেক আবেগঘন বক্তব্য রাখেন আবুল মাল আব্দুল মুহিত। এদিকে ক্যান্সারে তার পুরো লিভার ছড়িয়ে পড়ায় মৃত্যু ভয় তাকে আতঙ্কিত করে তুলেছে। শুক্রবার তার ঢাকা ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান ও দেশের লিভার ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মামুনুল মাহতাব জানিয়েছেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের লিভার ক্যান্সার বর্তমানে যে অবস্থায় আছে সে অবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। এক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন রোগীর প্রবল ইচ্ছে, যা মুহিত সাহেবের আছে এবং তিনি মানসিকভাবে বেশ শক্ত। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটালের লিমিটেডের চেয়ারম্যান এএসএ মুইম সুদান জানান, 1.5 বছর আগে লিভার ক্যান্সারের কথা জানতে পারেন তারা। ইচ্ছে ছিল লন্ডনে গিয়ে চিকিৎসা করানোর, কিন্তু তা আর হয়ে ওঠেনি। গত বছরের জুলাইতে করোনা ভাইরাসে আক্রান্ত হন এই অর্থমন্ত্রী। সে সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সর্বশেষ গত সপ্তাহে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অর্থমন্ত্রী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট জেলা বিএনপির কাউন্সিল আগামী 21 মার্চ অনুষ্ঠিত হবে। এদিন হবে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নমিনেশন দাখিল করছেন প্রার্থীরা। আজ বৃহস্পতিবার 17 মার্চ সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটির কাছে নমিনেশন জমা দিয়েছেন তারা এবং আজ ছিল জমাদানের সর্বশেষ দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আবুল গাফফার জানিয়েছেন, আগামী সোমবার 21 মার্চ অনুষ্ঠিতব্য সিলেট জেলা শাখার কাউন্সিলে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আরিফুল হক চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম এবং আবুল কাইয়ুম চৌধুরী। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আলী আহমদ, আব্দুল হান্নান খান জামাল, মোহাম্মদ আব্দুল হান্নান, কামরুল হোসেন চৌধুরী শাহিন, আফম কামাল ও অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোহাম্মদ লোকমান আহমদ, এম এ মুজিবুর রহমান অ্যাডভোকেট, শাকিল মোর্শেদ ও মোহাম্মদ শামীম আহমদ। উল্লেখ্য, আগামী 21 মার্চ সিলেট নগরীর ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। সম্মেলন সফলের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা বিএনপি। সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ যেন পুরোটাই ফুটপাতে পরিণত হয়েছে। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়া ব্রিটিশ আমলের এই ব্রিজটি রক্ষায় 2019 সালের সেপ্টেম্বরে এর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করে দিয়েছিল সিলেট সিটি কর্পোরেশন। ওই সময় ব্রিজ দখল নিয়েছিল হকাররা, সেই থেকে তাদেরকে আর হটাতে পারেনি কেউ। প্রতিদিন শতাধিক হকার ব্রিজের দুপাশে পণ্যের পসরা সাজিয়ে বসছেন। বৃহস্পতিবার 17 মার্চ বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন শতাধিক হকার। লোকজন ভিড় করে কিনছেন নানা জিনিস। কিনব্রিজ হকারদের দখলে থাকার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। বর্তমানে কিনব্রিজের উপর দিয়ে দিনরাত চলাচল করে রিক্সা, সিএনজি, অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন এবং ফলে ভোগান্তি ও দুর্ঘটনায় বেড়েছে। কিন্তু কিনব্রিজ থেকে হকার হটাতে সিসি, ট্রাফিক বা বন্দরবাজার পুলিশ ফাঁড়িকে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি। 1934 সালে সিলেট শহরের মধ্য দিয়ে চলা সুরমা নদীর উপর তৎকালীন আসামের গভর্নর মাইকেল কিন প্রথম লোহার এই ব্রিজ তৈরি করেন, যা পরবর্তীতে তার নাম অনুসারে হয় কেন ব্রিজ।
সময়ের পরিক্রমায় ব্রিজটি হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। বিপদ এড়াতে 2019 সালের সেপ্টেম্বরে কেন ব্রিজ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছিল সিসিক। এ সময় ব্রিজটির সংস্কার কাজেরও ঘোষণা দেওয়া হয়। ব্রিজটি দুর্বল হয়ে পড়েছে অনেক বছর আগে এবং এর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ। আগুনে পড়ে ছাই হয়ে গেছে শাহ আরিফিন বাজারের একটি ডেকোরেটরসের ঘর। এতে প্রায় 12 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি। আজ সকাল 8টায় কোম্পানিগঞ্জ উপজেলা শাহ আরিফিন বাজারে রতন ডেকোরেটরসে আগুন লাগে এবং আগুনে পড়ে ছাই হয়ে যায় ডেকোরেটরসের ভিতরে থাকা চেয়ার, টেবিল, মাইক, জেনারেটর সহ সকল মালামাল। আগুন লাগার প্রায় 2 ঘন্টা পর স্থানীয়দের চেষ্টায় নেভানো সম্ভব হলেও বাঁচানো যায়নি কোনো মালামাল। ডেকোরেটরসের মালিক রতন মিয়া জানান, তার ডেকোরেটরসের ঘরে 12 লক্ষ টাকার মালামাল ছিল এবং সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, ডেকোরেটরসের ঘরের বিদ্যুতের লাইন বন্ধ ছিল। আগুন বিদ্যুৎ থেকে লাগার কোনো সম্ভাবনা নেই, আগুন লেগেছে অন্য কোনোভাবে। মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টায় শমশেরনগর রেলওয়ে স্টেশনের পাশে ভাইদার দেউল এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়েন উত্তর ভাইদরের হরমুজ মিয়ার ছেলে রাফিজ মিয়া, বয়স 30, এবং পরে রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষের অবগত শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা ঘটনা পরিদর্শন করেছেন এবং নিহতের পরিবার সূত্রমতে রাফিজ মিয়া একজন মানসিক প্রতিবন্ধী। এতক্ষণ শুনছিলেন সিলেট জেলার বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছি জাতীয়। গাজীপুরের ভাওয়ালে জাতীয় উদ্যান সংলগ্ন নতুন ধারা ডিস্কো ক্লাবে অভিযান চালিয়ে 288 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাত ভোর গাজীপুর জেলা প্রশাসন ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে 277 জনকে জুয়া আইনে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং বাকি 11 জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ভাওয়ালে জাতীয় উদ্যান সংলগ্ন নতুন ধারা ডিস্কো ক্লাবে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও জাহিদ বিন কাসেমের নেতৃত্বে বুধবার রাতে অভিযান চালানো হয় এবং এতে অন্তত 80 জন পুলিশ সদস্য অংশ নিয়েছিলেন। জুয়া খেলা ও অন্যান্য অপরাধে 288 জনকে গ্রেফতার করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে 210টি ইয়াবা, 1 কেজি গাঁজা, কেরো অ্যান্ড কোম্পানির 4 বোতল ইম্পেরিয়াল হুইস্কি এবং 100 গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের সঙ্গে জন্মদিন পালন করা কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনিকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। পুলিশ সুপার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ওসি মোহাম্মদ ওসমান গনি 2 মার্চ জন্মদিন উপলক্ষে অফিস কক্ষে কেক কেটে জন্মদিন পালন করেছিলেন। তখন তার পাশে চকরিয়া থানার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আরহাব মাহমুদ ওরফে রুবেল সহ অন্যান্যরা উপস্থিত ছিল। এই বিষয়ে সচিত্র প্রতিবেদন 16 মার্চ প্রকাশ করা হয়েছিল অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। জনসম্মুখে আসে জেলা কক্সবাজার পুলিশ এবং তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। তাই অফিসার ইনচার্জ চকরিয়া থানার দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উপলক্ষে 8ম হোলি উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে নগরের বিএম স্কুল রোডের কাঞ্চন উদ্যানের সামনে শীতল খোলায় স্থানীয়দের আয়োজনে হোলি খেলায় মেতে ওঠেন নগরীর সনাতন ধর্মাবলম্বীরা। রং খেলার পাশাপাশি বিভিন্ন নাচ গানও আয়োজন করা হয় এবং এই উপলক্ষে প্রতিবছর দোল উৎসব উপলক্ষে বরিশালে সবচেয়ে বড় আয়োজন করা হয়ে থাকে। তবে এবছর আগামীকাল শবে বরাতের কারণে আয়োজকরা জানিয়েছেন, এবছর একদিন আগেই পালন করা হয়েছে হোলি উৎসব। আয়োজকদের মধ্যে অন্যতম নিখিল চন্দ্র মাঝি জানান, তারা প্রতি বছরই হোলি উৎসবের আয়োজন করে থাকেন এবং বিশ্ব হোলি উৎসবের সাথে মিল রেখে বরিশাল নগরীর শীতলখোলা মোড়ে দোল উৎসবের আয়োজন করা হয়। কিন্তু এই বছর শবে বরাতের কারণে একদিন আগেই তারা উৎসবটির আয়োজন করেছেন এবং ধর্মবর্ণ নির্বিশেষে সবাই তাতে মেতে উঠেছেন। এই উপলক্ষে আগামীকাল শুক্রবার নগরীর সব মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে এবং নিজ বাসা বাড়িতেও তারা পূজার আয়োজন করেছেন। পরীক্ষিত খেলোয়াড়দের এভাবে ছুড়ে ফেলে নতুনদের চেষ্টা, আবার নতুনদের ছুড়ে ফেলা, এই সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে বলে মনে করেন দেশের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বলেছেন, এনামুল হক বিজয়রা হারিয়ে গেছেন, সৌম্য সরকারের মতো খেলোয়াড়রাও হারিয়ে যাওয়ার পথে। তাদের বিকল্প হিসেবে যাদেরকে আনা হচ্ছে তারাও থিত হতে পারছেন না। 1-2 সিরিজ দেখে বাদ দেওয়া হচ্ছে সাইফ হাসান, শামীম পাটোয়ারিদের। 2015 সালের দিকে বাংলাদেশের ওয়ানডে দল হঠাৎ করে সমীহের কাতারে চলে আসে। ওয়ানডে বিশ্বকাপেও দারুণ খেলে বাংলাদেশ। তারপর এই ফর্মেটে অনেকটাই দাঁড়িয়ে গেছে জাতীয় দল। কিন্তু মাশরাফি নেতৃত্বে থাকার সময় মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকারদের যেভাবে আগলে রেখেছেন, এখন অনেক ক্ষেত্রেই এমনটা দেখা যাচ্ছে না।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এইসব কথা জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেছেন 2015 সালের পর থেকে আমাদের ওয়ানডে দলটা ভালো করে শুরু করেছে এবং সেই সময় কিছুটা চেঞ্জ এসেছিল। সৌম্য লিটন আসলো, মোস্তাফিজ আসলো, তবে তাসকিন কিছুদিন আগে এসেছে। মাশরাফি মনে করেন দিন শেষে সবকিছুর জবাবদিহি অধিনায়ককে করতে হয়, তাই দল কেমন হবে, কে খেলবে না খেলবে এই বিষয়গুলো নিয়ে অধিনায়কের চুপ থাকলে চলবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন জাতীয়। এবারে চলে যাচ্ছি আন্তর্জাতিক ইস্যুতে। পারস্য উপসাগরে ডুবে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক জাহাজ থেকে 29 নাবিককে জীবিত উদ্ধার করেছে ইরান। ইরানের নৌ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে ডুবে যাওয়া আমিরাতি জাহাজটির একজন নাবিক এখনও নিখোঁজ রয়েছেন, তাকে উদ্ধারে অভিযান চলছে। নাজি 18 ও নাজি 20 নামের দুটি নৌযান উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে, তবে ঝড়ো হাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় বিঘ্ন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আবহাওয়া বিভাগ বলছে দুর্ঘটনাস্থলে বাতাসের গতিবেগ ঘন্টায় 70 কিলোমিটারেরও বেশি। আজ সকালে বিরূপ আবহাওয়ার কারণে আমিরাতের একটি বাণিজ্যিক জাহাজ ইরানের বুশেহর প্রদেশের উপকূলে ডুবে যায় এবং দুর্ঘটনার পরপর ইরানের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছেন এবং জাহাজটিতে গাড়ি বহন করা হচ্ছিল বলে খবর পাওয়া গেছে। জার্মানির বার্লিনের সংসদে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বক্তব্যে জার্মান আইন প্রণেতাদের সমালোচনা করে জেলেনস্কি বলেন, যুদ্ধ থামাতে অনেক দেরি হয়ে গেছে, আপনাদের সহযোগিতা এসেছে কিন্তু তা অনেক দেরিতে। রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ নিয়ে জার্মান নেতাদের সমালোচনা করে জেলেনস্কি প্রশ্ন তুলে বসেন এবং রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য তাদের ইচ্ছা তারা দেখতে পাচ্ছেন এবং যুদ্ধের সময় শীতল মাঝখানে একটি শক্তিশালী প্রাচীর দিয়ে নিজেদেরকে রক্ষা করে রেখেছেন বলেও তিনি অভিযোগ তুলেছেন জার্মান নেতাদের বিরুদ্ধে। তাদের সঙ্গে তারা কি করতে পারছেন তা দেখতে পাচ্ছেন না। জার্মানির আইন প্রণেতারা উদ্দেশ্যে বাইডেন আরও বলেন, একটা দেয়ালের মাধ্যমে তারা বিচ্ছিন্ন, এটা বার্লিন দেয়াল নয়, ইউরোপের মাঝখানে এটা স্বাধীনতা এবং দাসত্বের দেয়াল। ইউক্রেনে একটি বোমা পড়ার সঙ্গে সঙ্গে এই দেয়াল আরও বড় হচ্ছে। রাশিয়ান আগ্রাসন মোকাবেলা করার জন্য এবং মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে জার্মানির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অর্থের চেয়ে শান্তি অনেক গুরুত্বপূর্ণ। এবার জানিয়ে দিচ্ছি সারা দেশের এবং বিশ্বের করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সামগ্রিকভাবে 46 কোটি ও মৃতের সংখ্যা 60,50,000 ছাড়িয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই কথা জানিয়েছে। 16 মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী 46 কোটি 2,80,168 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে 60,50,018 জন প্রাণ হারিয়েছেন। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 6,79,000 এবং 212 জন, মৃতের সংখ্যা 1,751 জন বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে সরকারিভাবে নিশ্চিত করা তথ্য উপাত্তের উপর ভিত্তি করে WHO এই পরিসংখ্যান তৈরি করেছে। সারা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এই পর্যন্ত মোট 7,88,65,157 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এদিক থেকে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা ভারতে 4,29,98,938 জন এবং তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে 2,93,80,063 জন, চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে 2,29,38,532 জন এবং পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে 1,98,20,185 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের মৃত্যুর দিক থেকেও যুক্তরাষ্ট্রে প্রথম স্থানে রয়েছে। দেশটিতে এই পর্যন্ত মোট 9,58,609 জন কোভিড-19 প্রাণ হারিয়েছেন। এদিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে 6,55,249 জন, তৃতীয় অবস্থানে থাকা মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন ভারত এবং তাদের সংখ্যা 5,16,072 জন এবং চতুর্থ অবস্থানে থাকা রাশিয়া 3,62,478 জন, পঞ্চম স্থানে থাকা মেক্সিকোতে 3,21,115 জন এই পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারা বিশ্বের করোনা পরিস্থিতি। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা পরিস্থিতি। টানা তৃতীয় দিনের মতো সারা দেশে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। এর আগে মঙ্গলবার ও বুধবার করোনায় মৃত্যু শূন্য ছিল বাংলাদেশ, ফলে সারা দেশে মোট মৃত্যু রয়েছে আগের মতোই 29,112 জন। তবে গত 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন 233 জন। এই নিয়ে দেশে মোট রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 19,50,357 জনে। নমুনা পরীক্ষার বিপরীতে 24 ঘন্টায় শনাক্তের হার 1.69%। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। এর আগে বুধবারে 24 ঘন্টায় 182 জন নতুন রোগী শনাক্ত হয়েছিলেন। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক রোগী শনাক্তের হার ছিল 1.38%। তবে এই গত 3 দিনে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।